শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি চলছে সংস্কার কার্যক্রম। জাতিসংঘ ভাষণে ডক্টর ইউনূস অর্থ পাচার রোধে কঠোর আইন করার দাবি। সরবরাহ সংকটের অজুহাতে পাবনায় সারের দাম বৃদ্ধি, বিপাকে কৃষক। বাড়তি দরে সার বিক্রি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কৃষি বিভাগে। এবং কক্সবাজারে পর্যটকদের সুযোগ সুবিধার অভাব, থমকে গেছে বিকাশ। বিশ্বমানে পৌঁছাতে নেওয়া হচ্ছে উদ্যোগ, আশ্বাস কর্তৃপক্ষের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। উন্নয়নশীল দেশগুলো থেকে অর্থ পাচার রোধে কঠোর আইন করার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতরাতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় দেয়া ভাষণে তিনি আরও জানান, ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। এর পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহি ও আইনি শাসন প্রতিষ্ঠায় সংস্কার কার্যক্রম চলমান রয়েছে বলেও বিশ্ব নেতাদের জানান তিনি। নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার বেলা 11:15টার দিকে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে ঢাকা থেকে যাওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। মাননীয় সভাপতি, ভাষণে উঠে আসে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ, আঞ্চলিক ও বৈশ্বিক সংকট সহ নানা ইস্যু। শুধু বাংলাদেশের ভেতরের সংস্কার নয়, বৈশ্বিক মানবিক সংকট নিয়েও তার অবস্থান তুলে ধরেন তিনি। স্পষ্ট করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়েও। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে যে দলে জনগণের সমর্থন পাক না কেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না। ভাষণে উন্নয়নশীল দেশগুলো থেকে অর্থ পাচার রোধে কঠোর আইন প্রণয়নের প্রয়োজনীয়তার উপর জোর দেন প্রধান উপদেষ্টা। গত 15 বছরের দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে, তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয়। কথা বলেন রোহিঙ্গা সংকট প্রসঙ্গেও। জানান, মিয়ানমারের এই সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী রোহিঙ্গা জনগোষ্ঠী এবং বাংলাদেশ। রোহিঙ্গা সংকট কোনোভাবেই মায়ানমারের সঙ্গে বাংলাদেশের কোনো দ্বিপাক্ষিক বিষয় নয়। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মায়ানমার সরকার এবং রাখাইনের অন্যান্য অংশীদারদের উপর ইতিবাচক পরিবর্তন ও দ্রুত রাজনৈতিক সমাধানের জন্য চাপ প্রয়োগ করতে হবে। আর গাজায় চলমান হত্যাযজ্ঞের বিষয়টিও এড়িয়ে যাননি প্রধান উপদেষ্টা। বলেন, সবার চোখের সামনেই নির্বিচারে গণহত্যা চলছে, কিন্তু তা বন্ধে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস ক্ষমা করবে না। বাংলাদেশের জনগণ, এই বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। বিভ্রান্তিমূলক ও ঘৃণা ছড়ানো বক্তব্যের প্রচারকে গুরুতর হুমকি উল্লেখ করে বিশ্ব সম্প্রদায়কে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। সংস্কার, স্বচ্ছতা আর মানবিক দায়বদ্ধতার যে প্রতিশ্রুতি তিনি জাতিসংঘে তুলে ধরেছেন, তা বাস্তবে রূপ পেলে নতুন পথে যাত্রা করতে পারে বাংলাদেশ ও গোটা বিশ্ব। গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে হোটেল স্যুটে দেখা করেছেন বিশ্বের ডজন খানেক সাবেক রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার নেতৃবৃন্দ। এ সময় ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান তারা। লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিগ ফ্রেইবার্গার নেতৃত্ব দেন এ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের। এতে ছিলেন ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার সাবেক কয়েকজন রাষ্ট্রপ্রধান, জাতিসংঘ সাধারণ পরিষদের সাবেক সভাপতি, বিশ্ব ব্যাংকের সাবেক ভাইস
ভাইস প্রেসিডেন্ট। তারা বলেন দেশ পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারে তারা সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। এদিকে অধ্যাপক ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই এবং দুই দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে সংযোগ স্থাপনে গভীর আগ্রহ প্রকাশ করেছেন। নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়াই দেশের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী উল্লেখ করে নির্বাচন কমিশনার আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ বলেছেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনই এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে পারে। অন্যদিকে সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অপপ্রয়োগ এবং প্রবাসীদের ভোট এবারের নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত নির্বাচন কর্মকর্তা সম্মেলনে যোগ দিয়ে তারা একথা বলেন। আরেক কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ হতে হবে, এর কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ 5 কমিশনার। প্রথমবারের মতো আয়োজিত এ সম্মেলনে জেলা, উপজেলা এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারাও যোগ দিয়েছেন। সিন্ডিকেটের কারসাজিতে পাবনায় বেড়েছে সারের দাম। শীতকালীন সবজি আর চলতি রবি মৌসুমের শুরুতেই সরবরাহ সংকটের অজুহাত দেখিয়ে সরকারি মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। তবে কৃষি বিভাগের দাবি, জেলায় সারের কোনো সংকট নেই। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনা সদরের পদ্মা নদী তীরবর্তী গ্রাম বাহিরচর কৃষি প্রধান এই গ্রামের কৃষকেরা এবার কয়েক দফা অতিবৃষ্টিতে গ্রীষ্মকালীন সবজি চাষে লোকসান গুনেছেন। ক্ষতি পুষিয়ে নিতে এখন চলছে মুড়ি কাটা পেঁয়াজ সহ রবি শস্য আবাদের প্রস্তুতি। অথচ সারের কৃত্রিম মূল্য বৃদ্ধির কারণে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। সারের যে দোকানে যাচ্ছি সার আনার জন্য, ওনারা বলতে এখানে সার নেই। যখন অন্য দোকানে, খুচরা দোকানে সার কিনতে যাই, তখন তাদের কাছে পর্যাপ্ত সার আছে, কিন্তু সেখানে দাম বেশি। প্রায় একই চিত্র জেলার সুজানগর, চরতারাপুর ও দুবলিয়া সহ কৃষি প্রধান অনেক গ্রামেই। কৃষকদের অভিযোগ, বাড়তি দাম ছাড়া মিলছে না সার। সরবরাহ সংকটের অজুহাতে খুচরা বাজারে সার বিক্রি হচ্ছে বস্তাপ্রতি 400 থেকে 500 টাকা বেশি দামে। জমির দাম বেশি, এখন সারের দোকানে সার আর বছরের বস্তা প্রতি 300 টাকা বেশি। বাংলাটা আগে কিনতে হলে 1200 টাকা বস্তা, এখন 2000 টাকা বস্তা, তাও পাওয়া যায় না। আগে কিনতাম 800 টাকা বস্তা, এখন হয়েছে 1200-1400 টাকা বস্তা। এ ঘটনার প্রতিবাদে কৃষি প্রধান বাহিরচরে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন কৃষকেরা। সরেজমিন সুজানগর বাজার ও চরতারাপুরে কয়েকটি খুচরা সারের দোকানে গিয়ে কৃষকদের দাবি সত্যতা পাওয়া যায়। বেশি দামে বিক্রি হচ্ছে সব ধরনের রাসায়নিক সার। তবে সার ডিলাররা এ অভিযোগ অস্বীকার করেন। ডিলার কাছে সার কিনি বেশি দামে, আমরা বেশি দামে বিক্রি করতে হচ্ছে আমাদের। কৃষি কর্মকর্তা জানান, এ জেলায় সারের কোনো সংকট নেই। বর্তমানে 185 মেট্রিক টন টিএসপি, 440 মেট্রিক টন ডিএপি ও 589 মেট্রিক টন অন্যান্য সার মজুদ আছে, যা চাহিদার বিপরীতে পর্যাপ্ত। কেউ কৃত্রিম সংকট তৈরি করে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাবনা জেলায় সরবরাহ এবং মজুদে কোনো ঘাটতি নেই। আমাদের মাঠ মনিটরিং কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে এবং আমরা এ বিষয়ে জিরো টলারেন্স। বেশি দামে সার বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি কৃষকদের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। দর্শক, বিশ্ব পর্যটন দিবস আজ। পাহাড়, নদী আর বালিয়াড়ির অবিচ্ছিন্ন সৈকতের অপূর্ব মিলনে গড়ে ওঠা কক্সবাজার দেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র। কিন্তু সমুদ্র সৈকত ছাড়া দেশি বিদেশি পর্যটকদের বিনোদনের জন্য নেই কোনো সুবিধা। ফলে বহুমুখী সম্ভাবনা থাকা সত্ত্বেও পরিকল্পনা আর কার্যকর পদক্ষেপের অভাবে থমকে আছে পর্যটনের বিকাশ। কক্সবাজার রিপোর্টার সুনীল বড়ুয়ার রিপোর্টে বিস্তারিত। কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম 120 কিলোমিটার অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত বরাবরই টানে দেশি বিদেশি পর্যটকদের। দিনের বেলায় সৈকতে আনন্দঘন সময় কাটালেও রাতে বিনোদনের কোনো ব্যবস্থা না থাকায় হতাশ হন তারা। পর্যটকেরা জানান, যান্ত্রিক জীবনের অবসাদ কাটাতে মূলত কক্সবাজার ছুটে এলেও এখানে নেই বহুমাত্রিক বিনোদনের সুযোগ। সবকিছুই ভালো লাগে, কিন্তু সন্ধ্যার পরে আসলে কেমন আমরা যেন হোটেল বন্দি হয়ে যাই। আমাদের এটাই হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা। কোনো ছোট মোটো পার্ক, বিচের সামনে সিনেপ্লেক্স, এগুলো করলে আর কি ভালো হয়। বিচে আসার যে সুন্দর একটা ব্যবস্থা থাকে, সেটা আমাদের এই কক্সবাজারে নাই। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারে 24 ঘন্টায় বিনোদনের ব্যবস্থা থাকা জরুরি। গতানুগতিক যে সুবিধাগুলো পাচ্ছে শুধু হোটেল এবং বিচ ছাড়া বিকল্প কোনো সুযোগ সুবিধা নাই বললেই চলে। এখানে হওয়া উচিত ছিল
24 ঘন্টা বিনোদন। আন্তর্জাতিক বিনোদন কেন্দ্র আছে অন্যান্য উন্নত বিশ্বে, সেই রকম কিছু সুব্যবস্থা করতেই হবে, তা না হলে তো তারা কোনোদিন আমাদের আসবে না। কক্সবাজারে পর্যটন শিল্পের বিপুল সম্ভাবনা থাকলেও প্রয়োজনীয় উদ্যোগের অভাবে তা কাজে লাগানো যাচ্ছে না বলে জানান ব্যবসায়ী নেতা। গার্মেন্টস সেক্টরের পাশাপাশি আমরা যদি পর্যটন শিল্পকে বিকাশ ঘটাতে না পারি, তাহলে আমরা যে এলডিসি গ্রাজুয়েশনে যাচ্ছি, আমরা উন্নয়নশীল দেশের কাতারে যাচ্ছি। সুতরাং আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য বিভিন্ন ধরনের খাত তৈরি করতে হবে। কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রূপ দিতে সরকার নানা উদ্যোগ ও পরিকল্পনা নিচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এখানে নিরাপত্তার বিষয় থাকে, তারপরে পর্যটকরা যেন ভালোভাবে বসতে পারেন সেরকম ব্যবস্থা, বীজটিকে ক্লিন রাখা, এরকম সবগুলো বিষয়ে আমাদের উদ্যোগ আছে। শুধু দিনের নয়, রাতের বিনোদন, নিরাপত্তা আর আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা নিশ্চিত হলে কক্সবাজার হয়ে উঠতে পারে বিশ্বমানের পর্যটন নগরী। সুনীল বড়ুয়া, মাছরাঙা সংবাদ, কক্সবাজার। মালিক শ্রমিক দ্বন্দ্বের জেরে দ্বিতীয় দিনের মতো নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা সহ বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বন্ধ থাকা পরিবহনের মধ্যে রয়েছে দেশ, ন্যাশনাল, গ্রামীণ, হানিফ সহ বেশ কয়েকটি বড় বাস কোম্পানি। তবে একতা ট্রান্সপোর্ট ও স্থানীয় লোকাল বাস চলাচল করছে। বেতন ভাতা বাড়াতে এর আগে শ্রমিকদের ডাকা 2 দফা ধর্মঘটে বাস চলাচল বন্ধ থাকে। এরপর খোরাকি ভাতার দাবি জানান তারা। এ দাবি না মেনে মালিকরা বৃহস্পতিবার রাত থেকে বাস চলাচল বন্ধ করে দেন, যা আজও চলছে। এ বিষয়ে স্থানীয় বাস মালিক সমিতির নেতারা জানান, শ্রমিকদের দাবি দেওয়ার বিষয়টি আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়া হবে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধের বিষয়ে কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মী ডাবলু কুমার ঘোষ। বেতন বাড়ানোর দাবিকে কেন্দ্র করে শ্রমিকদের বিরুদ্ধে কিছু অভিযোগ এনে গত বৃহস্পতিবার রাত থেকে বাস চলাচল বন্ধ ঘোষণা করে মালিক পক্ষ। আর মালিক পক্ষ হঠাৎ এই হঠকারী সিদ্ধান্তে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। ফলে সময় মতন গন্তব্যে যেতে পারছেন না এবং মালিক শ্রমিক দ্বন্দ্বের গ্যারাকলে যাত্রীদের দুর্ভোগ এখন চরম পর্যায়ে পৌঁছেছে। বারবার এই ধরনের ধর্মঘটের বিরক্তি ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। শ্রমিকরা বলছেন মূলত তাদের বাড়তি বেতন মালিকরা দিতে চায় না বলেই মালিক পক্ষ ভিত্তিহীন কিছু অভিযোগ এনে তাদের বিরুদ্ধে অভিযোগ আনছেন। এতে মালিক শ্রমিকের দ্বন্দ্ব বাড়ছেই। খাগড়াছড়ির সদরের সিঙ্গিনালায় 8ম শ্রেণীর মারমা ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতা আজ সকাল সন্ধ্যা সড়ক অবরোধ রেখেছে। এর ফলে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে যুগ্ম ছাত্র জনতা নেতাকর্মীরা খাগড়াছড়ি 0 পয়েন্ট এলাকা, চেঙ্গি ব্রিজ, সদর উপজেলা পরিষদের সামনে স্বনির্ভর বাজার এলাকা সহ সিটি গেট এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এদিকে অবরোধে খাগড়াছড়ি ও সাজেকে অন্তত 2000 পর্যটক আটকা পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন সড়কে পুলিশ মোতায়েন করা হয়েছে। সদর উপজেলা পরিষদের সামনে অবরোধকারীরা গুলি করে ব্যাটারি চালিত একটি অটোরিকশার আয়না ভেঙে দিয়েছে। গতকালকে সেনাবাহিনীর গাড়িতে ওরা কি ভাঙচুর করছে। সেনাবাহিনীকে যদি ভাঙচুর করতে পারে তাহলে আমাদের এই বাঙালি এখানে 1 মিনিটও নিরাপত্তা নয়। খাগড়াছড়ি আসছি, এখন আইসা অবরোধে আটকা দিচ্ছে। দর্শক, সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ম্যাজিক বাউলিয়ানার 5ম সিজনের অডিশন ও সিলেকশন রাউন্ড চলছে ময়মনসিংহে। ময়মনসিংহ মুকুল নিকেতন স্কুলে সকাল থেকে প্রতিযোগীরা আসতে শুরু করেন। শুধু ময়মনসিংহে রেজিস্ট্রেশন করেছেন 4000-এরও বেশি প্রতিযোগী। আজ সারাদিন শেষে ময়মনসিংহ পর্বের সেরাদের নির্বাচিত করবেন বিচারকরা, আর নির্বাচিতরা সুযোগ পাবেন ঢাকা পর্বের অডিশনে। আগামীকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মানুসারীদের দুর্গাপূজা। এরই মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়েছে শারদীয় দুর্গোৎসবের আমেজ। দুর্গাপূজা উপলক্ষে সাজানো হয়েছে দেশের ছোট বড় প্রতিটি পূজা মণ্ডপ, রয়েছে আলোকসজ্জার ব্যবস্থাও। এরই মধ্যে বিভিন্ন মন্দিরে প্রতিমা স্থাপন ও পূজা উদযাপনের সকল প্রস্তুতি শেষ। মহাষষ্ঠীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য মতে এবছর সারা দেশে 33,355টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর সেই সংখ্যা ছিল 31,461টি। আমাদের প্যান্ডেল হয়ে গেছে, প্লাস আমাদের গেট এবং লাইটিং
সম্পন্ন হয়েছে। মাঠে বরণ করার জন্য এসেছি এবং প্রতিমা আমাদের মণ্ডপে নিয়ে যাব বলে আমরা এখানে প্রস্তুতি নিয়ে এসেছি এবং সুন্দরভাবে পুজো উদযাপন করব। প্রতিদিন অধীর অপেক্ষায় থাকি মাকে কখন বরণ করব। আসলে মাকে যখন বরণ করে তখন আমরা তখন উৎসবে মেতে উঠি। আন্তর্জাতিক গাজায় হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে একাধিক পশ্চিমা দেশের প্যালেস্টাইনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ারও তীব্র সমালোচনা করেন তিনি। এ সময় হামাস ইসরায়েলের দেয়া শর্ত মেনে নিলে যুদ্ধ বন্ধ হবে বলে জানান তিনি। এদিকে নেতানিয়াহুর বক্তব্যের শুরুতেই প্রতিবাদ জানিয়ে অনেক দেশের প্রতিনিধিরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন। এদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় শুক্রবার গাজা উপত্যকায় আরও ৬০ প্যালেস্টাইনি নিহত হয়েছেন। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি চলছে সংস্কার কার্যক্রম। জাতিসংঘ ভাষণে ডক্টর ইউনূস অর্থ পাচার রোধে কঠোর আইন করার তাগিদ। সরবরাহ সংকটের অজুহাতে পাবনায় সারের দাম বৃদ্ধি, বিপাকে কৃষক। বাড়তি দরে সার বিক্রি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কৃষি বিভাগে। এবং কক্সবাজারে পর্যটকদের সুযোগ সুবিধার অভাব, থমকে আছে বিকাশ। বিশ্বমানে পৌঁছাতে নেওয়া হচ্ছে উদ্যোগ, আশ্বাস কর্তৃপক্ষের। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ।